হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ক্লাস 9 সেকেন্ড ইউনিটেজ 2025 সালের ইতিহাসের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই রকম প্রশ্নই আসবে। আমি পুরো পরীক্ষার মতো একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করেছি এবং সাথে উত্তরগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি। দেখতে পাচ্ছ বিভাগ কতে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমটা বলছে ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুসারে অস্ট্রিয়া যে অঞ্চলটি লাভ করেনি সেটি হচ্ছে মাল্টা। তারপরে আভেন্তি কথার অর্থ কি? প্রগতি। 3 হচ্ছে ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য ছিল কি? জার্মানির জন্য একটি সংবিধান রচনা করা। 4 হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধ সংঘটিত হয় মূলত রাশিয়া ও তুরস্কের মধ্যে। ঠিক আছে। তারপরে রাশিয়ার লাল ফৌজও গঠন করেন হচ্ছে ট্রটস্কি। তারপর হচ্ছে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লেখেন হচ্ছে V.I. লেনিন। এরপরে নেক্সট বলছে তিয়েনশিনের সন্ধি স্বাক্ষরিত হয়। তিয়েনশিনের সন্ধি স্বাক্ষরিত হয় হচ্ছে 1858 খ্রিস্টাব্দে। নেক্সট এমসিকিউ এর লাস্ট প্রশ্ন, ডেভিড লিভিংস্টোন কোন দেশের অধিবাসী? তিনি হচ্ছে স্কটল্যান্ডের অধিবাসী ছিলেন। এরপর বিভাগ ক্ষয়ে 8টি প্রশ্নের উত্তর করতে হবে। নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দিতে হবে। উপবিভাগ এতে বলছে একটি বাক্যে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথমটা বলছে প্যারিসের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত অগ্নি স্ফুলিঙ্গ ভিয়েনা কংগ্রেস শাসিত ইউরোপের কাষ্ঠখণ্ডের স্তূপের ওপর পড়ে দাবানল সৃষ্টি করেছিল। উক্তটি কার? এই কথাটি কে বলেছিলেন? এইটি বলেছেন ঐতিহাসিক ফিসারেন। এরপর হচ্ছে কোটুজেবু কে ছিলেন? প্রতিক্রিয়াপন্থী সাংবাদিক ছিলেন হচ্ছে কোটুজেবু। এরপরে কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করেন? মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। প্রথমটা বলছে 1848 খ্রিস্টাব্দের বিপ্লব কালে হাঙ্গরীয় বিপ্লবের প্রধান নেতা ছিলেন লুই কসুত। এটা হচ্ছে সত্য। নেক্সট বিশ্বব্যাপী মন্দার কবলে সোভিয়েত ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়নি। এটাও সত্য। নাম্বার 3 রাশিয়ার জমিদারদের মীর নামে অভিহিত করা হতো। এটা মিথ্যা। এরপরে দেখো উপবিভাগ সি, এখানে বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমটা আছে বিবৃতি 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্যে যে ব্যাখ্যাটি সঠিক সেটা হচ্ছে ব্যাখ্যা 3। এই সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের পুনর্গঠন, শান্তি প্রতিষ্ঠা, নেপোলিয়নের ভীতি থেকে ইউরোপকে রক্ষা করা। এরপরে 2টা বলছে নৈরাজ্যবাদীরা রাষ্ট্র, চার্চ প্রভৃতি প্রতিষ্ঠানের বিরোধী ছিল। এর কারণ ব্যাখ্যা হচ্ছে 2 নম্বর, তাদের মতে রাষ্ট্র ও চার্চ মানুষের নীতিবোধ হ্রাসের প্রধান কারণ। এরপর চলে যাব নেক্সট বিভাগ গয়ে। এখানে হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টে বাক্যে উত্তর দিতে হবে, যে কোনো 4টি 2 নাম্বার করে। ঠিক আছে, 2 গুণ 4 8। এরপর প্রথমটা হচ্ছে গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের পার্থক্য লেখো। তো গণতন্ত্রের সঙ্গে ফ্যাসিবাদের 2টি পার্থক্য হলো শাসন ব্যবস্থার প্রকৃতি। গণতন্ত্র হলো জনগণের মতের উপর প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, আর ফ্যাসিবাদ হলো রাষ্ট্রনায়কের ইচ্ছায় পরিচালিত শাসন ব্যবস্থা। আর 2 নম্বর হচ্ছে বিরোধী দল। গণতন্ত্র শাসন ব্যবস্থায় বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু ফ্যাসিবাদের মতবাদে শাসন ব্যবস্থার বিরোধী দলের ভূমিকা কিছুই নেই। তারপর হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টের সন্ধির গুরুত্ব কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার মতো। উত্তরটা দেখো, বলছে 1870 খ্রিস্টাব্দে সেডানের যুদ্ধে প্রাশিয়া ফ্রান্সকে পরাজিত করলে ফ্রান্স ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। শর্তানুসারে ফ্রান্সের কাছ থেকে প্রাশিয়া পায় দক্ষিণ জার্মানি, ফলে জার্মানির কিন্তু ঐক্য সম্পন্ন হয়। এরপরে 3টা বলছে ক্রিমিয়ার যুদ্ধের প্রকৃত কারণ কি? রাশিয়া 1774 খ্রিস্টাব্দে তুরস্কের মোলদাভিয়া ও ওয়ালাচিয়া নামক স্থান 2টি দখল করে নিলে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া মিলিতভাবে ওই স্থান 2টি ত্যাগ
করতে রাশিয়াকে অনুরোধ করে। রাশিয়া সেই প্রস্তাব অগ্রাহ্য করলে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যা ক্রিমিয়ার যুদ্ধ নামে খ্যাত। যুদ্ধটা হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। এরপর শিল্প বিপ্লবের দুটি সামাজিক প্রভাব। তো শিল্প বিপ্লবের দুটি সামাজিক প্রভাব হচ্ছে, প্রথমটা হচ্ছে গ্রাম থেকে শহরের শিল্পাঞ্চলগুলিতে জনসংখ্যা বৃদ্ধি, আর দুই হচ্ছে শিল্পকে কেন্দ্র করে শ্রমিক মালিক শ্রেণীর উদ্ভব ঘটে। এরপরে হচ্ছে লুডাইট দাঙ্গা কি? ইংল্যান্ডের শ্রমিকরা একসময় মনে করেছিল যে তাদের দুর্দশার কারণ হলো কারখানার মেশিনগুলো। সেই কারণে তারা 1811 থেকে 1817 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মেশিনগুলোকে ভেঙে নিজেদের দুর্দশার অবসান ঘটাতে চান। তাদের এই মেশিন ভাঙার আন্দোলনের নেতৃত্বে থাকা নেড লুড এর নামানুসারে ঘটনাটি কিন্তু লুডাইট দাঙ্গা নামে পরিচিত। তারপরে বলছে প্রাবদা কি? তো বলশেভিক দলের শুভপুত্র। তো কটাই ছিল 2 নম্বরে। এবার আমাদের শুরু হলো বড় প্রশ্ন। দেখো 7টা 8টা বাক্যে উত্তর দিতে হবে। তো আমি কিন্তু তোমাদের বলে রাখি, ক্লাস 9-এর কিন্তু ইতিহাসের সেপারেট একটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও কিন্তু আপলোড করেছি। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। সেখানে প্রতিটা চ্যাপ্টারের বড় প্রশ্ন, ছোট প্রশ্ন সব কিন্তু আলোচনা করে দিয়েছি। তো যাই হোক, দেখো এবার এই ভিডিওটা দেখি, প্রশ্নগুলো দেখি আমরা। ইতালির রাষ্ট্রীয় ঐক্যের পথে প্রধান বাধাগুলি কি ছিল? তো উত্তরটা তোমরা দেখে নাও, আমি আর বললাম না, তোমরা পয়েন্টগুলো সুন্দর করে লিখে নেবে। 4টে পয়েন্ট আছে: বিদেশি শাসন, দমন নীতি, আর হচ্ছে পোপের ক্ষমতা, এবং 4 হচ্ছে জাতীয় চেতনার অভাব। 4 নম্বর, তো 4টে পয়েন্ট দিয়েছি। তোমরা পয়েন্টগুলো সুন্দর সুন্দর করে নিচে করে ভালো করে সাজিয়ে লিখবে। এরপরে হচ্ছে বলশেভিক দল কিভাবে রাশিয়ার ক্ষমতা দখল করে। এটার জন্য দেখো অস্থায়ী সরকারের ব্যর্থতা আর ক্ষমতা দখলের আহ্বান, ঠিক আছে। এবং লেনিন নেতৃত্ব ও বলশেভিক দল। 4 নম্বর হচ্ছে বলশেভিক দল ও সংকট সমাধান আর বিদ্রোহ। 5টা পয়েন্ট দিয়েছি, তোমরা 4টে লিখতে পারো, ঠিক আছে। সরকারের পতন ও ক্ষমতা দখল 6টা পয়েন্টের মধ্যে যে কোনো 4টেও লিখতে পারো, যারা টাইম সময় পেলে 6টাও লিখতে পারো। পয়েন্ট করে লিখলে নাম্বারটা তোমরা একটু বেশি পাবে। এরপর রাশিয়ার শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার কারণগুলি কি? তো দেখো এখানেও দিয়েছি, এই পয়েন্টগুলো তোমরা সুন্দর করে লিখবে। প্রথম হচ্ছে যথেষ্ট সংখ্যক শ্রমিকের অভাব, 2 হচ্ছে সামন্ততন্ত্রের উপস্থিতি আর যোগাযোগ ব্যবস্থার সমস্যা, আর 4 হচ্ছে প্রয়োজনীয় মূলধনের অভাব। 4টে পয়েন্ট দিয়েছি, 4টে পয়েন্ট সুন্দর করে লিখবে, তাহলে একদম 4 নম্বর তোমরা পেয়ে যাবে। এরপরে আমাদের 8 নম্বরের বড় প্রশ্ন। দেখো প্রথম হচ্ছে উগ্র জাতীয়তাবাদের প্রচারের ক্ষেত্রে ভার্সাই সন্ধির শর্তাবলীর ভূমিকা কি ছিল? তো প্রথমে একটু লিখে তারপরে পয়েন্ট করে লিখবে। যেমন প্রথম হচ্ছে উগ্র জাতীয়তাবাদ প্রচারে ভার্সাই সন্ধির শর্তাবলীর ভূমিকা। তারপর হচ্ছে জার্মানির এলাকা কেড়ে নেওয়ায় জার্মানদের অসন্তোষ। তারপরে 3 নম্বর জার্মানদের আত্মনিয়ন্ত্রণের অধিকার লঙ্ঘন। তো এই পয়েন্টগুলো তোমরা এই পয়েন্ট করে লিখবে, নাম্বার বেশি পাবে। ডি নাম্বার হচ্ছে জার্মানির সামরিক শক্তি হ্রাস করা। ই হচ্ছে ন্যাসি দলের প্রচার। তারপরে হেরেনভক তত্ত্ব। এরপরে মূল্যায়ন লিখবে, এখানে উত্তর শেষ। নেক্সট হচ্ছে জুলাই বিপ্লবের গুরুত্ব ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। তো প্রথমে একটু উপসংহার লিখে তারপরে প্রভাবগুলো লিখে দেবে। পয়েন্ট দেখো এইভাবে 9টা পয়েন্ট কিন্তু দিয়েছি, 2, 3, 4, 5, 6, এটা 7, এটা 8। একটু পয়েন্টগুলো একটু গন্ডগোল হয়েছে, তোমরা ঠিক করে নেবে। 9, 10 এটুকু লিখবে। তারপরে ইউরোপের প্রভাবে এখানে আবার 9টা পয়েন্ট দিয়েছি। তো তোমরা উত্তরগুলো সুন্দর করে একটু পড়ে নেবে। আমি তোমাদের সব উত্তর সব কিছু কিন্তু দেখিয়ে দিলাম। আর এরপরে সিএটা দেখো, ফ্রান্স ও ইতালির অতিপ্ত জাতীয়তাবাদ কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করেছিল। সাম্রাজ্যবাদী শক্তির সংঘাত হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী। তো উত্তরটা তোমরা দেখে নাও। তো প্রথমে উপসংহার লিখবে। তো উত্তরটা দেখো, এটুকু উত্তর আছে। তো এইভাবে সুন্দর করে তোমরা উত্তর লিখবে। আমি তোমাদের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব কিছুর কিন্তু উত্তর করে দিলাম, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 9-এর সেকেন্ড ইউনিটের 2025 সালের ইতিহাসের একটা নমুনা প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ উত্তর। আর ক্লাস 9-এর ইতিহাসের ফুল চ্যাপ্টারের সাজেশনের ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। ওর বাইরে কিন্তু পরীক্ষায় কিছু আসবে না, ওর মধ্যেই যা আসার আসবে।
আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা এখন আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি জয়েন হয়ে যাবে, লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, নাম লার্ন উইথ জয়। ওকে, চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।